হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি ইফতেখার আহমেদ রতন। প্রায় ২ যুগের গবেষণা নিয়ে আমি বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি। আজকে আমার ভিডিও হচ্ছে মনের অস্তিত্ব নিয়ে। অর্থাৎ মনের অস্তিত্ব আছে কিনা সেটা একটু প্রমাণ করার চেষ্টা করব। মনের অস্তিত্বর বিষয়টি নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি। আর সে ভিডিওটার নাম হচ্ছে মাইন্ড ইজ রাইট। আপনারা মাইন্ড ইজ রাইট ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে আপনাদের জন্য অনেক অনেক সহজ হবে। আজকের ভিডিওতে আমি সবচেয়ে বেশি সাহায্য নিয়েছি ঢাকা ইউনিভার্সিটির ফিলসফি ডিপার্টমেন্টের প্রফেসর আমিনুল ইসলাম স্যারের গবেষণা থেকে। এক্ষেত্রে বিশেষ করে টেলিপ্যাথি এবং প্যারা মনস্তাত্ত্বিক গবেষণারও সাহায্য নেওয়া হয়েছে। এবার চলুন মনের অস্তিত্ব আছে কি না সেটা প্রমাণ করা যাক। আধুনিক অনেক বস্তুবাদী বিজ্ঞানীদের মতে দেহ ও মন দুটি স্বতন্ত্র স্বাধীন সত্তা নয়, অর্থাৎ তারা মনের অস্তিত্বকে স্বীকার করেন না। মন দেহের একটি উপবস্তু, মন মস্তিষ্কের একটি উপাভাস বা ছায়া মাত্র। দৈহিক প্রক্রিয়া মুখ্য আর মানসিক প্রক্রিয়া তার ফলস্বরূপ। দৈহিক ক্রিয়ার ফলে মানসিক পরিবর্তন সম্ভব, কিন্তু মানসিক ক্রিয়ার ফলে দৈহিক পরিবর্তন সম্ভব নয়। আসলে তারা যে বক্তব্য দেন বা এগুলো বলেন, আসলে তারা কিন্তু খুব ফেমাস পারসন, কিন্তু একটা ইজি বিষয়ের সাথে তারা আসলে পরিচিত না। আমার মনে হয় তারা খুবই একটা যান্ত্রিক জীবনযাপন করেন, যেখানে তাদের সাথে ইমোশন বা কোনো দেখা যায় ভাব আবেগের কোনো সম্পর্ক নেই। তো এই বিষয়গুলো আসলে খুব একটা ইজি ব্যাপার, অথচ তারা বিষয়টাকে স্বীকার করেন না যে মনের অস্তিত্ব আছে কিনা। এটা আসলে অত ডিপলি চিন্তা করার দরকার নেই, সহজেই বোঝা যায় যে মনের অস্তিত্ব আছে কিনা। দেখেন, আপনারা সবাই ভালো করে জানেন যে আমরা কিন্তু যখন কোনো দুঃখের সংবাদ শুনি আমরা কিন্তু কান্না করি। তাহলে দেখেন এখানে আপনার মন মন কিন্তু কিভাবে আমাদের দেহকে প্রভাবিত করে। আপনি যদি ভালো সংবাদ শুনেন, আপনার অসুস্থ থাকলে আপনি কিন্তু ভালো হয়ে যাবেন, কারণ আপনার মনে একটা জোর থাকবে। আবার আপনি একজন সুঠাম দেহের অধিকারী, যদি কোনো ডক্টর আপনাকে বলে আপনার ক্রিটিক্যাল রোগ আছে, আপনি কিন্তু তখনই ভেঙে পড়বেন। আপনার শারীরিক কোনো শক্তি থাকবে না, আপনি মেঝেতে পড়ে যাবেন। তো যাই হোক, এই যাদের কথা বললাম যারা মনকে স্বীকার করেন না, এতক্ষণ যাদের কথা বললাম যারা মনকে স্বীকার করেন না, তারা মনে করেন যে মনের কোনো আলাদা অস্তিত্ব নেই। আসলে তাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এভাবে মনকে ব্যাখ্যা করা হলেও মনের স্বতন্ত্র সক্রিয় শক্তিকে অস্বীকার করা হয়। এভাবে যদি তারা মনকে এভাবে যদি আমরা মনকে ব্যাখ্যা করি যে মনের আলাদা অস্তিত্ব নাই, হ্যান ত্যান, হ্যাঁ, দেহের আলাদা অস্তিত্ব আছে, মনকে দেহই প্রভাবিত করে, তাহলে কিন্তু মনকে ব্যাখ্যা করা হলে মনের স্বতন্ত্র সক্রিয় শক্তিকে অস্বীকার করা হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা মনের যে একটা আলাদা শক্তি আছে সেটা কিন্তু আমরা অস্বীকার করে ফেলব। অর্থাৎ ওই সকল মনোবিজ্ঞানীর মত অনুসারে যদি আমরা মনকে ব্যাখ্যা করি, তাহলে মনের যে একটা আলাদা শক্তি আছে, মনের যে আলাদা শক্তি আছে এটা সবাই আপনারা জানেন, তো ওইটাকে অস্বীকার করা হবে। অথচ মনের শক্তিকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা অভিজ্ঞতা থেকে জানতে পারি যে মনের একটা বিশেষ শক্তি আছে, কিন্তু মন দেহকে নিয়ন্ত্রণ করে থাকে, এটা আমরা সবাই জানি। মন কিন্তু দেহকে নিয়ন্ত্রণ করে থাকে। মন এমন একটি শক্তি কেন্দ্র যা কিনা দৈহিক শক্তিকে সমন্বিত ঐক্যবদ্ধ করে, এটা আপনারা সবাই ভালো করে জানেন। দেহের উপর মনের ক্রিয়া সবারই জানা, যেমন প্রচণ্ড মানসিক ব্যথার কারণে অশ্রুপাত ঘটে, এটাই কিন্তু একটা বাস্তব প্রমাণ। একটি আনন্দের সংবাদ পেলে আমরা দৈহিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠি, আবার কোনো দুঃসংবাদের কারণে আমাদের দেহ সহজে ভেঙে পড়ে। অতএব প্রমাণিত হলো মন দেহকে নানাভাবে প্রভাবিত করে। সো মনের অস্তিত্ব স্বীকার করতেই হবে, আপনাকে বাস্তবটা মেনে নিতে হবে। তাই মনের অস্তিত্ব প্রমাণিত, কিন্তু এটা আমরা বলতেই পারি না যে মানসিক ক্রিয়া দেহেরই গুণ। হ্যাঁ, তাই আমরা এটা বলতেই পারি না যে মানসিক ক্রিয়া দেহেরই গুণ। প্যারা মনস্তাত্ত্বিক গবেষণা থেকে প্রমাণ পাওয়া গিয়েছে যে শুধু শারীরিক নীতির ভিত্তিতে মনকে বোঝা যায় না, কেননা মানসিক প্রক্রিয়া শারীরিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়। তার মানে মানসিক প্রক্রিয়া কিন্তু কখনোই শারীরিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়। প্যারা মনস্তাত্ত্বিক গবেষণার ফলে টেলিপ্যাথির বাস্তবতা প্রমাণিত হয়েছে। টেলিপ্যাথির প্রয়োগ পদ্ধতি দেহ নিরপেক্ষ।
এ পদ্ধতিতে দেহের সাহায্য ছাড়া ব্যক্তির মানসিক অবস্থা ও প্রক্রিয়াকে চিহ্নিত করা হয়ে থাকে। এতক্ষণে আমরা মনের অস্তিত্বকে প্রমাণ করতে পারলাম। আমাদের মনের মধ্যে বিভিন্ন বৃত্তি আছে, যেগুলো কোনোটাই স্থায়ী নয়। এগুলো আমাদের প্রতি মুহূর্তে যাচ্ছে আসছে। সুখ, দুঃখ, হাসি, কান্না, বিরহ, আবেগ, ভালোবাসা সব কিছু মানসিক বৃত্তি। আমি কোয়ান্টাম মেথডের একটি বই থেকে একটি বাস্তব ঘটনা জেনেছিলাম। একটি মেয়ে একটি বিদেশি কোম্পানিতে চাকরি করত। তার শারীরিক অসুস্থতার জন্য একদিন সে পিজি হসপিটালে যায়। তার অসুস্থতার সিমটমস অনুসারে একজন চিকিৎসক সন্দেহ করে তাকে একটি টেস্ট দেন, যেটি ছিল এইডসের টেস্ট। অর্থাৎ তার মধ্যে এইডসের সিমটম পাওয়া গিয়েছিল। আপনারা সবাই জানেন এখন পর্যন্ত কিন্তু পৃথিবীতে এইডসের কোনো ট্রিটমেন্ট বের হয়নি। যাই হোক, পরবর্তীতে ডক্টররা দেখলেন যে মেয়েটির এইডস ধরা পড়েছে। একটি বোর্ড মিটিং করে চিকিৎসকরা সিদ্ধান্ত নিলেন যে যদি মেয়েটিকে বলা হয় যে তার এইডস হয়েছে, সে মানসিকভাবে ভেঙে পড়বে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। যাই হোক, কিছুদিন পরে মেয়েটি রিপোর্টের জন্য আসলে তাকে বলা হয় যে তুমি কিছুটা অসুস্থ, কিছু ভিটামিন এবং ভালো খাবার ও নিয়ম পদ্ধতি মেনে চলে সুস্থ হয়ে যাবে। যাই হোক, মেয়েটি পরে বিদেশ চলে যায়। কাজের জন্য সে প্রায় বিদেশে ভ্রমণ করত। কয়েক বছর পরে মেয়েটি আবার অসুস্থ হলে পরে সে পিজি হসপিটালে যায় এবং ওই একই ডাক্তারের সাথে সাক্ষাৎ করে তার সমস্যা শেয়ার করেন। ডক্টর তার রিপোর্টটি রেখে দিয়েছিলেন এবং ওই রিপোর্টটি বের করে বুঝতে পেরেছিলেন যে এই মেয়েটি এইডসে রোগী ছিল। তখন পুরো ঘটনাটি ডক্টরের মনে পড়ে। ডক্টর মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল যে সে কিভাবে এত বছর বেঁচে আছে। সন্দেহ করে তিনি আবার মেয়েটিকে এইডসের টেস্ট দেন, কিন্তু অবাক করার বিষয় পরবর্তীতে আর এইডস ধরা পড়ে না। টেস্টে তার অন্য একটি সাধারণ রোগ ধরা পড়ে। পরে মেয়েটিকে সম্পূর্ণ ঘটনা বলে দেওয়া হয়। তখন ডক্টর বললেন যে যদি আমি তোমাকে এইডসের কথাটা বলতাম তাহলে তুমি মানসিকভাবে ভেঙে পড়তে এবং অসুস্থ জীবনযাপন করতে। তাই আমরা বিষয়টি গোপন রেখেছিলাম। আজ মানসিক শক্তির কারণে তুমি সুস্থ আছো।